অপশনটা একটু চালু করি। আচ্ছা, আমাদের এখনকার এক্সপেরিমেন্টের নাম হলো টু ভেরিফাই, কাজ করছে, টু ভেরিফাই কার্শফ রুল। কার্শফ, আমি জানি না তোমাদের এই কার্শফ রুলটা কি ক্লাসে পড়ানো হয়েছে কিনা। তো প্রথমে আমি এই রুলটা কি এটা সম্পর্কে একটু প্রথমে জানি। কার্শফের দুইটা সূত্র আছে। ফার্স্ট রুল বা ল বলতে পারি, এটাকে বলা হয় দ্য অ্যালজেব্রিক সাম, algebraic sum of all the current in a network of conductors meeting at a point is zero. এটা মিনিংটা হলো এরকম, পুরো লেখাটা যেন দেখা যায় এভাবে রাখলাম। ধরো কোন একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কে মনে করো অনেকগুলি রেজিস্টার থাকতে পারে। ধরো এখান থেকে আরেকটা রেজিস্টার এসে এই বিন্দুতে অ্যাড হয়েছে, এখানে আরেকটা রেজিস্টার আছে, বা এখানে একটা শুধুমাত্র তার আছে, এখানে একটা তার আছে, বা এখানে আরেকটা রেজিস্টার থাকতে পারে। সবসময় এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। ধরো আমি বলছি দিস ইজ কারেন্ট I1, এটা মনে করো এটার কারেন্টের ডিরেকশন হলো এদিকে I2, এটার ডিরেকশন ধরো আমরা বলে দিই এটা I3, এটা এদিকে I4, এটা এদিকে I5, আর এটা ধরো এদিকে I6। এরকম যদি হয়, দেখো কারেন্ট সবগুলি কারেন্টের বিভিন্ন ডিরেকশন আছে। এই ডিরেকশন গুলি আমি যদি সবগুলিকে আমি যোগ করি, যোগ করার সময় আমার খেয়াল রাখতে হবে, আমি হয় ধরে নিব যে এই পয়েন্টের দিকে যে কারেন্ট গুলি আসতেছে সেগুলি পজিটিভ, আর এখান থেকে যেগুলি বেরিয়ে যাচ্ছে সেগুলো নেগেটিভ। এরকম যদি ধরি তাহলে আমরা লিখতে পারি I1 এটা এই পয়েন্টের দিকে যাচ্ছে, -I2 কারণ I2টা হলো এই পয়েন্ট থেকে বাইরের দিকে চলে যাচ্ছে, I3ও বাইরের দিকে চলে যাচ্ছে, I4 আবার ভিতরের দিকে যাচ্ছে, তো এটাকে আমি বলবো পজিটিভ। তারপরে I5 এটা বাইরের দিকে চলে যাচ্ছে, দিস ইজ I5, আর যেটা ভিতর দিকে আসছে সেটা পজিটিভ I6। দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি বলতে পারি দিস ইজ all the algebraic sum of the current। তাহলে এটাকে আমরা অনেক সময় এভাবে লিখে প্রকাশ করি, সাম অফ I ইকুয়াল টু 0। এইটাকে বলা হয় দিস ইজ কার্শফ ফার্স্ট রুল। এখন তাহলে কিন্তু যেখানে কোনো একটা মিটিং, এইটা সবসময় একটা জাংশন নিয়ে কাজ করতে হবে। দিস ইজ এ জাংশন। জাংশন মানে কি, যেখানে দুইয়ের অধিক কারেন্ট, দুইয়ের অধিকে তার একসাথে যুক্ত হয়। আমি এগুলো আরো একটু এক্সাম্পল দেখাবো। দুই বা দুই থেকে দুইয়ের বেশি তার যেখানে ইয়া হবে, একটা জায়গায় বিন্দু একটা পয়েন্টে মিলে ইয়া হবে, কম্বাইন্ড হবে, সেই জায়গাটাকে আমরা বলি দিস ইজ এ জাংশন। এটা হলো আমার কার্শফের ফার্স্ট ল। এখন লেট আস মুভ টু দ্য সেকেন্ড ল। আচ্ছা, আমার মনে হয় এখন আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেওয়া দরকার, কারণ অ্যাটেন্ডেন্সটা আবার দেরি করলে অ্যাটেন্ডেন্সটা ঝামেলা করে। তো আমি একটু এখানে স্ক্রিনে শেয়ার করছি, তোমরা একটু যার যার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিবে। সো শেয়ার, আগে আমার অ্যাটেন্ডেন্সের পৃষ্ঠায় চলে যেতে হবে।
102L। আমরা কি করব, শেয়ার করব অ্যাটেন্ডেন্স পেজ। আমি একটু রোল ডাকবো, তোমরা একটু রেসপন্স করবা, ঠিক আছে? রাকিব চৌধুরী জয়, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ আল মিরান মিরাজ, নেই। নূর মোহাম্মদ ফাহিম, প্রেজেন্ট স্যার। আশিকুর রহমান সাজিদ, মেহেরুন্নেসা মিশু, তাসমিয়া বিশ্বাস, সিনথিয়া মিজান অথই, শেখ Present, sir. তানজিল অথই আছে না? আচ্ছা, sir. শেখ তানজিল উদ্দিন তন্ময়, তাবাসসুম সাবিহা তাসনিম, মোহাম্মদ তাফহিম ইরশাদ, প্রেজেন্ট স্যার। মাহমুদ সানোয়ারুল ইসলাম ফাহিম, ইকরাত জাহান, Present, sir. আলিশা মুনাওয়ার, মারজানা ইসলাম মায়ুমি, Present, sir. নূরে জান্নাত নওমি, Present, sir. সামিহা জাহান শাজ, জান্নাতুল ফাইয়া পায়াল, Present, sir. জুবাইর আহমেদ আনিম, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ উবাইদুর রহমান উদয়, প্রেজেন্ট স্যার। তাহিয়া তাসনিম মাইশা। Present, sir. আচ্ছা, আমার তো কেউ কেউ মিস হয়ে গেছে এখানে, যেমন ধর একটা চ্যাটে পাঠাইছে আমি আশিকুর রহমান সাজিদ আসছি, তাহলে সাজিদকে আমি প্রেজেন্ট দিয়ে দিই। আচ্ছা, স্টিল আমার দুইজন মিসিং। দুইজন কে কে? এখানে লিস্ট দেখা যাচ্ছে, তোমরা একটু, আমি কি আবার ডাকবো? আব্দুল আল মিরান মিরাজ, মেহেরুন্নেসা মিশু, তাসমিয়া বিশ্বাস, শেখ তানজিল উদ্দিন তন্ময়, তাবাসসুম সাবিহা তাসনিম, মোহাম্মদ সানোয়ারুল ইসলাম ফাহিম, ইকরাত আলিশা মুনাওয়ার, সামিহা জাহান সাজ। এখানে দেখাচ্ছে 12 জন, কিন্তু আমার ক্লাসে উপস্থিত আছে 14 জন। একটু আমাকে মেসেজ করে দাও, যদি তোমরা রেসপন্স করতে না পারো একটু মেসেজ করো দ্রুত, কারণ 20-এর মধ্যে আমার সাবমিট করতে হবে। কেউ কি একটু জানাবা কে কে মিস করলা? দিস ইজ দ্য Sir, লিস্ট। Samiha Jahan Shaj. সাজ, আচ্ছা এটা হলো সাজ। আচ্ছা, এটা গেল। আর কে? আরেকজন মিসিং আছে। আর হয়তো স্পিকারে যদি সমস্যা থাকে, ইউ ক্যান সেন্ড এ চ্যাট যেটা আছে সেখানে একটু নামটা লিখে পাঠাও। একজনকে মিস হয়ে আছে, তার কথা শুনতে পাচ্ছি না। কেউ কি মিউট করে আসো কিনা? মিউট থাকলে কিন্তু আমি কথা শুনবো না। স্যার 9 নম্বর সিরিয়ালে ক্লাসে আছে, বাট মনে হয় মাইকে সমস্যা হ্যাঁ, হচ্ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে 9 নম্বর সিরিয়াল দিয়ে দিচ্ছি। সিরিয়াল হলো তাসনিম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যদি কেউ আসো আমাকে পরে জানাইতে হবে, কারণ তারা লেট সাবমিশন হয়ে যাবে। আমি এগুলি সাবমিট করে দিই। আমি একদিন সাবমিট না করে অনেক ঝামেলায় পড়ে গেছিলাম, এর জন্য আমি সাবমিট করে দিই আমার পক্ষপাতী। ওকে, এইটা আমি এখন শেয়ার আর করবো না। এখন আমরা আবার কারশফের সেকেন্ড লটা একটু শিখে নিব। কারশফ,
এগুলি কিন্তু ভাই ভাই জিজ্ঞেস করে, বুঝছো? এগুলি কিন্তু তোমাদের মনে শিখে রাখতে হবে। সেকেন্ড ল, এটা বলা হয়েছে যে দ্য ডাইরেক্ট সাম of the potential differences around any closed loop is zero. এটাকে সংক্ষেপে আমরা যেটা লিখতে পারি সেটা হলো সাম অফ ভি ইকুয়াল টু জিরো। এখন একটা ক্লোজ লুপ বলতে কি বোঝায়? ধরো আমি একটা ছবি আঁকি, একটা সার্কিট আঁকি। ধরো একটা পোটেনশিয়াল আছে ভি, এটা একটা ব্যাটারি, বা এটা ব্যাটারি ধরতে পারো, যে ব্যাটারি মনে করো একটা ডিসি ব্যাটারি। তারপরে আমি একটা, ধরো একটা এখানে একটা রেজিস্ট্যান্স আঁকলাম। রেজিস্ট্যান্সটা ধরো এটাকে আমি বললাম R1। এখানে আমি আরেকটা রেজিস্ট্যান্স আঁকলাম, এই রেজিস্ট্যান্সটাকে আমি বললাম R2। তারপরে আমি এটাকে তুমি যোগ করে দিলাম। এইটা একটা ক্লোজ লুপ, এটা একটা ক্লোজ লুপ। এই ক্লোজ লুপের ক্ষেত্রে আমরা লিখতে পারি, ধরো আমি যদি বলি যে এখানে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, আইটার একটা ডিরেকশন আছে, তাই না? এদিক দিয়ে এদিকে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে ইন দিস কেস ভি ইকুয়াল টু, ভি হলো এখানকার পোটেনশিয়াল, এবং এখানে পোটেনশিয়াল ড্রপ হবে IR1 প্লাস আই। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি, ভি IR1 মাইনাস IR2 ইকুয়াল টু জিরো। তার মানে দেখো যতগুলি পোটেনশিয়াল আছে তাদের যদি আমি সাম করি, কারণ IR1 এটাও পোটেনশিয়াল, এটাও পোটেনশিয়াল, দিস উইল গিভ মি জিরো। এখন এইটা থেকে একটু কমপ্লেক্স একটা সার্কিট আঁকার চেষ্টা করি। ধরো এই একটা আরেকটা সার্কিট আঁকছি এরকম। স্যার ওই পার্টটা একটু আরেকবার বলবেন, ওই যে ম্যাট্রিক্স, ভি মাইনাস হ্যাঁ। আর ওয়ান, ধরো এটা এখানে কিভাবে এখানে জিরো হইলো? ঘটনা হলো, এখানে একটা একটা পোটেনশিয়াল আছে, যে পোটেনশিয়ালটা মনে করি একটা ব্যাটারি থেকে আসে। সাধারণত এখানে ব্যাটারি থেকে যে পোটেনশিয়ালটা আছে সেটাকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে এইটার মানে এখানে বাকি সব জায়গায় যতটুকু পোটেনশিয়াল ড্রপ হবে সেটা এটার মানে সমান হইতেই হবে, আদারওয়াইজ সার্কিট ভ্যালিড না। তাহলে ধরো আমি এই পোটেনশিয়ালটাকে এক পাশে লিখলাম, যেটা ব্যাটারি থেকে আমি পাচ্ছি, আর বাকি যে পোটেনশিয়াল আছে সেগুলি আমি ডান পাশে রাখছি। কিন্তু এখানে যে কারেন্টটা আছে, এই কারেন্টটা হলো গিয়ে এই এদিক দিকে ঘুরে এখানেই আসছে, তার মানে তার ডিরেকশন একদিকেই। কাজে এগুলি সবগুলিকে আমি পজিটিভ হিসাবে লিখতে পারি, IR1 প্লাস IR2। তারপর যখন আমি এই ইকুয়েশন গুলিকে সবগুলিকে এদিকে নিয়ে আসবো তখন এগুলি মাইনাস হয়ে যাবে। তার মানে সব সাম অফ দ্য ভি ইকুয়াল টু জিরো। আমরা একটু কঠিন একটু সার্কিট দেখলে এই জিনিসটা একটু ভালো বুঝতে পারবো, এই জন্য একটু একটু ঝামেলার সার্কিট আর একটু আঁকতে চাই। ধরো এইখানে একটা সার্কিট আঁকলাম, এই সার্কিটটা বুঝো তখন দেখবো যে আগেরটা সহজে আরো আরো সহজে বুঝতে পারবো। ধরো এই সার্কিটে এখানে আর একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? তাহলে এইখানে ঠিক আগের মতো আমি এটা ভি বলি, এখানে কারেন্ট আই আসুক, এটাকে আমি বলি R1, এটা হলো R2, এটা হলো R। এখন এই কারেন্টটা এখানে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে, এইখানে হয়ে গেছে এটা I1 এদিকে গেছে, ধরো এখানে তাহলে কি গেছে, সে I2, ঠিক আছে? আবার এইখানে গিয়ে আবার কারেন্টটা দুইটা সমান হয়ে যাবে, তাই না? কারণ এই কারেন্ট গুলি এদিক থেকে দুই ভাগে ভাগ হয়ে গেল, এখানে গিয়ে আবার এটা সাম হয়ে যাবে। সাম হয়ে, এটা কোন সূত্র? এটা হলো ইউজিং দ্য কারশফ ফার্স্ট রুল, যে সবগুলি যোগফল সমান। তাহলে এটা আই হয়ে গেল। এখন আমি এই জিনিসটা কারশফের রুলটা আমি তিনটা সার্কেলে দেখাতে পারি। ধরো একটা হলো এটা, ধরো এইটা হলো, আমি একটু নাম দিই ছোট হাতের, A B C D
ঠিক আছে, এই নাম দিলাম। এখন আমি লুপ বানালাম, ধরো প্রথমে আমি বলবাম এ বি ই এফ লুপ, এই লুপের জন্য করবো। কারণ আমাকে কি বলছে এখানে দেখো, বলছে অ্যারাউন্ড এনি ক্লোজড লুপ, তাহলে আমার ক্লোজড লুপ বানাইতে হবে, এটা একটা ক্লোজড লুপ। এই ক্লোজড লুপে আমি পাবো ভি ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আই টু। ঠিক আছে, এটা হলো আমি প্রথম এই লুপটাই পেলাম। তারপর আমি ধরো এই লুপে দেখি বিসি ইডি, বিসিডি লুপ। এই লুপে কোনো ভোল্টেজ নাই, ভোল্টেজ না থাকলেও কিন্তু আমাদের এই সূত্রটা কাজ করবে। কি করবে? এটা যদি আমি এইভাবে আমি ক্লকওয়াইজ একটা ডিরেকশনের দিকে কল্পনা করি, তাহলে এটা হয়ে যাবে আই ওয়ান। প্রথমে ধরো ভি এর জায়গায় আমি লিখলাম 0, ঠিক আছে, ভি নাই। তারপর লিখবো আই ওয়ান আর থ্রি। এইটা দেখো, এটা এটা হলে এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে আই টুটা, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস আই টু আর টু। ঠিক আছে, এখন আমি চাইলে আরেকটা লুপ তৈরি করতে পারি, সেটা কি এ সি ডি এফ লুপ। এ সি ডি লুপে কি পাবো তাহলে আমি ভি ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আই ওয়ান। এখানে কিন্তু আর কোনো পোটেনশিয়াল ড্রপের জায়গা নাই। এখন কি এটা কি বুঝতে পেরেছো কিনা, এটা হলো প্রশ্ন। কোনো সমস্যা আছে কিনা, বুঝতে কোথাও সমস্যা আছে কিনা, কোন লুপে সমস্যা এটা একটু তোমরা বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। কেন? স্যার বিসিইডি পার্টটা একটু যদি আবার বুঝিয়ে দিতেন। সরি, কোনটা? বিসি বিসিই। বিসিডি, আচ্ছা বিসিডি তে এখানে কোনো ভোল্টেজ নাই। ঠিক আছে, তাহলে আমি ভোল্টেজের জায়গায় লিখলাম 0। তারপরে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে হলো আই ওয়ান আর থ্রি, সেটা লিখলাম। আর এটা যাচ্ছে হলো, আমি যদি এটা ক্লকওয়াইজ চিন্তা করি তাহলে এটা এটা উল্টা ডিরেকশন চলে যাবে, তখন এইটা হয়ে যাবে মাইনাস। আমি একটা সার্কিটের ক্লকওয়াইজ কোনগুলি যাচ্ছে সেগুলিকে আমি যদি পজিটিভ ধরি, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ ধরতে হবে। ঠিক আছে, আমি একটু জিনিস বুঝতে পারতেছি না, এই ক্লাসটা আবার 10 মিনিটের শেষ হয়ে যাবে বিডি রেন থেকে বলতেছি। তাহলে আমরা একটু দ্রুত যাই, ঠিক আছে, অন্তত একটা এক্সপেরিমেন্ট যেন ঠিক মতো পুরো শেষ করতে পারি। তাহলে আমরা আমরা কি এটা বুঝতে পারলাম কিনা? আমরা যখন আমি একটা লুপ আঁকবো, এই লুপটা মনে করো ডিরেকশন দেখতে হবে। যদি আমি এটাকে একটা ঘড়ি মনে করি, ঘড়ির এই অংশটায় কারেন্টটা যাচ্ছে ক্লকওয়াইজ, এই অংশটায় এটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, কাজে ক্লকওয়াইজটা পজিটিভ হলে অ্যান্টি ক্লকওয়াইজটা নেগেটিভ ধরতে হবে। কিন্তু বড় লুপ যখন নিচ্ছি তখন সবগুলি ক্লকওয়াইজ আমি পাচ্ছি, কারণ এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা একটা ক্লকওয়াইজ ডিরেকশন, যার জন্য এগুলি সবগুলি তখন পজিটিভ হয়ে গেছে। ছোট লুপের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এটা কি বোঝা গেল কিনা? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আচ্ছা, এখন আমি একটু আমাদের সার্কিটে চলে যাই। ঠিক আছে, সার্কিটটা দেখি। এটা কিন্তু 10 মিনিটে আবার নাকি এটা শেষ হয়ে যাবে, বুঝতে পারছি না কেন। আচ্ছা, তাহলে আমি আবার স্যার শেয়ার 10 মিনিটে শেষ হয়ে গেলে আবার আমরা ক্লিক করলে হয়ে যাবে তো? হবে, না হলে হ্যাঁ, আমি একটা আমরা রিজয়েন করতে হবে আরেকটা আবার। লিঙ্ক পাঠাবো, যদি ইয়া হয় আমি সাথে সাথে আরেকটা লিঙ্ক, ও না আমি এখনই লিঙ্ক তৈরি করে রাখি, না হয় কিন্তু পরে আবার লিঙ্ক বানালে 15 মিনিট সময় লাগবে। আমি এখনই লিঙ্কটা তৈরি করতেছি, 1 মিনিট আমাকে একটু সময় দেবো। এইরকম কখনোই হয় না যে এরকম 10 মিনিটে শেষ হয়ে বলছে কিছু একটা ঝামেলা হয়েছে। আচ্ছা, 1 মিনিট, আমি এখনই ক্রিয়েট শিডিউল করি। আহ, এটা 1টা 30-এ শুরু করা যাবে। একটা 30টা 15 মিনিট পরে শুরু করতে পারবো, ঠিক আছে, যদি ইয়া হয়। 1টা 45-এ এটা শুরু হবে, ঠিক আছে, যদি আমরা এখন ইয়া করতে আমাদেরকে বের করে দেয়।
একটা অন্য সমস্যায় তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আমরা এখন কন্টিনিউ করি। আচ্ছা, তারপরে আমাদের আসল কাজটা হয়ে গেছে, অ্যাটেন্ডেন্সটা নিতে পারছি, আমরা দরকার হলে এটা পরেও করতে পারবো। আচ্ছা, আমি এখন একটু শেয়ার করি এই এটা। এখন আমার এখানে এক্সপেরিমেন্টের কাজটা কি কিরকম এটা একটু আমরা দেখি। আমরা একটা সার্কিট এখানে আঁকা দেখছি। ধরো এই সার্কিটটা, এইখানে ব্যাটারি আছে আবার দুইটা। ঝামেলা হচ্ছে এখানে এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি আছে, দুইটা একে অন্যের মুখোমুখি আছে। তাহলে আমার কি ধরতে হবে, একটাকে যদি আমি পজিটিভ V1 ধরি আর একটাকে V2 ধরতে হবে। ঠিক আছে, V2 ধরতে হবে। তাহলে আমার কি করব, V1 এবং V2, তাহলে এখানে কয়টা লুপ আছে, এখানে আছে আসলে তিনটা লুপ। ঠিক আছে, প্রথমে আমি এই যে পয়েন্ট আছে, নিচে একটা পয়েন্ট আছে, আমি আমি একটু ড্র করে দেখা দিই। পেন্সিল দরকার, পেন্সিল দরকার, ওই পেন্সিল পাইছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি একটা জায়গা কাজ করছি। আমি বরং এটা আঁকি ইয়াতে, আবার আঁকি, একে একে তোমাদেরকে দেখাই। যদি যদি শোনো, যদি ইয়া হয়, আমরা আমরা এখান থেকে আউট হয়ে যাই, তুমি আবার এই লিঙ্কটাতে ক্লিক করবা, দেখা যাক ঠিক হয় কিনা। আচ্ছা, আমি একটু খাতায় আঁকছি। উম, তুমি খাতায় এঁকে দেখাই। আমি একটু খাতায় এঁকে নিই আর তারপর খাতাটা তোমাদেরকে দেখাবো। এটা হলো, ধরে নিব আমি, ধরো 3 আচ্ছা, এবার আমি খাতায় আসি। দেখো, এইটা এই ছবিটাই আঁকা হয়েছে। এখানে একটা V1, এখানে V2, তারপরে এখানে যে 100 ওহম রেজিস্ট্যান্স, এটা 47 ওহম এবং 100 ওহম। প্রথমে তোমাকে যেটা করতে বলা হয়েছে সেটা হলো যে কারশফের প্রথম সূত্রটা তোমার প্রতিপাদন করতে হবে। প্রথম সূত্রটা প্রতিপাদন করতে গেলে আমার কি মাপতে হবে, যে এখানে কি পরিমাণ কারেন্ট আসতেছে, এখানে কি পরিমাণ কারেন্ট আসতেছে, এখানে কি পরিমাণ কারেন্ট আসছে, কি তিনটা কারেন্ট আমার যোগ করতে হবে এবং দেখতে হবে যে কোনটার ডিরেকশন কোন দিকে। আমরা এখন এখন কারেন্ট মাপার উপায় কি, কারেন্ট মাপার উপায় হলো আমার একটা এমিটার ব্যবহার করতে হয়। এমিটার কি জিনিস, এমিটার হলো একটা যন্ত্র। এটা সাধারণত আমরা মাল্টিমিটার দিয়ে করতে পারি। মাল্টিমিটারে একটু 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 লাইনে থাকো, আমি একটা মাল্টিমিটার নিয়ে আসছি। আমাদের কাছে নানা ধরনের মাল্টিমিটার আছে, যেমন ধরো এইটা একটা মাল্টিমিটার, এটা একটা মাল্টিমিটার। এই মাল্টিমিটারে আমরা যখন একটা কারেন্ট মাপি তখন আমরা এটাকে করি করি কি, এখানে উম, এই ডিসি কারেন্ট মাপার সময় আমরা এইখানে নিয়ে আসি। দেখবা যে কোথাও ডিসি এম্পিয়ার বা এরকম কিছু একটা লেখা আছে, এখানে নিয়ে আসি। তারপরে আমরা যখন কারেন্ট মাপবো তখন এই সার্কিটের কথা যদি ভাবি, তখন এই সার্কিটের কিছু অংশ বাদ দিয়ে দিতে হবে আমার, এখানে মানে ডিসকানেক্টেড করে দিয়ে আমি এই অংশ এবং এই অংশ এখানে আমি আমার এইটাকে ইয়া করতে হবে। কিন্তু এইখানে যদি কারেন্ট যায় তাহলে কিন্তু আমি মাপতে পারবো না, আমার মাপতে হবে এই জায়গাটাকে বাদ দিয়ে। তার মানে আমি এমন ভাবে আমি এটাকে আমার ব্রেডবোর্ডে আমার রাখতে হবে যেন আমি এই দুইটা পয়েন্টে আমি আমার মাল্টিমিটারে দুইটা পয়েন্ট করতে পারি, তখন আমি এখানে যে জিনিসটা পাবো সেটা হবে কারেন্ট। ঠিক একইভাবে তাহলে আমি এখানে মাপবো, এখানে মাপবো, এখানে মাপবো। এখন প্রশ্ন হলো আমি তাহলে ডিরেকশন কিভাবে পাবো। ধরো আমি এখানে, তুমি যদি দেখো দেখবা যে এখানে লাল একটা অংশ আছে আর একটা অংশ আছে কালো। কালোটাকে হলো কমন আর লালটা হলো তুমি, এখন যদি আমি লালটা এখানে ধরি আর কালোটা এখানে ধরি, যদি পজিটিভ পাওয়া যায় তার মানে এই মানটা যদি, এখন দেখো এটা মাইনাস মাইনাস করতেছে, এটা মাইনাস আসবে না, এটা পজিটিভ আসে, তখন বুঝতে হবে কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে। আর যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে তোমার কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে। এইটা হলো দিক বুঝের উপায়। তাহলে আমি কি করব, যখন এই সার্কিটটা দিব, এখানে কারেন্ট মাপবো, এখানে কারেন্ট মাপবো, এখানে কারেন্ট মাপবো, তিনটা জায়গায় যখন কারেন্ট মাপবো তখন এই তিনটা জায়গার যোগফল দিয়ে আমি
ইয়া করতে পারবো, মানে কারশফের প্রথম সূত্র বের করতে পারবো। তারপরে আমার করতে হবে কি, দ্বিতীয় অংশটা করতে হবে। দ্বিতীয় অংশটা করতে গেলে আমার এই লুপটা হিসাব করতে হবে। এই লুপ আমি হিসাব করব। এই প্রথমে এই লুপটা মনে করো হিসাব করলাম, তাহলে আমি এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজের মান আমি কিন্তু জানি। এটা হয়তো 2 ভোল্ট 3 ভোল্ট এরকম কিছু একটা নিতে হয়, 3 ভোল্টে কম নিতে হয় সাধারণত। কিন্তু মনে রাখতে হবে যে এই দুইটা ভোল্টেজ কিন্তু সমান হবে না। এই দুইটা ভোল্টেজ সমান হলে কিন্তু এখানে আর কিছু আসবে না, একটা আরেকটা থেকে স্লাইডলি কম বেশি হতে হবে। এখন ধরো এই লুপটা আমি চিন্তা করতেছি, প্রথমে এই ভোল্টেজটা আমার জানা আছে। তারপরে আমি যখন ভোল্টেজ মাপবো তখন এইটা আমার নিয়ে যেতে হবে ডিসি ভোল্টেজ, এই যেখানে এই জায়গাটায় ডিসি ভোল্টেজ নিয়ে গিয়ে আমি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এইভাবে মাপবো। তখন আমি ভোল্টেজ পাবো যে কত ভোল্টেজ, এইখানে মাপবো কত ভোল্টেজ পাবো। আবার কারেন্টের ডিরেকশন কিন্তু আগে আমার জানা হয়ে গেছে যে কারেন্টে কোনটা কোন ডিরেকশনে আছে। তারপরে তুমি ওখানে দেখবা যে একটা একটা টেবিল আছে, টেবিলটা আমার ফিল আপ করতে হবে। তো এই লুপটা যখন আমার করা হয়ে গেছে, তারপর আমি এই লুপে কাজ করবো। এই লুপে কাজ করলে আমি তাহলে কি কি মাপতে হবে, এইখানে ভোল্টেজ মাপতে হবে, এইখানে ভোল্টেজ মাপতে হবে। আর এটা আমার জানা থাকবে যে কত ভোল্টেজ একটা ব্যাটারি, সেটাও মাপা যায়। তাহলে 3টা ভোল্টেজে আমি মেপে ফেললাম। তারপরে আমার করতে হবে কি, পুরো লুপটা নিয়ে কাজ করতে হবে, এখান থেকে এখানে, শুধু মাঝখানে এই জায়গাটা নিয়ে আমার মাপার দরকার নাই। তাহলে এই ভোল্টেজের মান জানি, এই ভোল্টেজের মান জানি, এইটা একটা আরেকটার সাথে নেগেটিভ করে লিখতে হবে যা মান আমরা পাই। তারপরে কারেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছে সেটা বুঝতে হবে, যে এই ডিরেকশনটা, এখানে যে কারেন্টের ডিরেকশন দেখলে আমরা বুঝতে পারবো যে কোন কারেন্ট কোন ডিরেকশনে গেছে। এখানে আমরা ভোল্টেজ মাপবো, এখানে আমরা ভোল্টেজ মাপবো। তাহলে আমরা যদি এইভাবে এই জিনিসগুলি মাপতে পারি, তাহলে তুমি দেখবা যে আমার এইরকম সূত্রটা আমি পাবো, V1 মাইনাস V2 জয়েন করবে। আচ্ছা, এখন দেখো আমি ম্যানুয়ালটা আবার শেয়ার করি। এখন দেখো প্রথমে যে টেবিলটা ছিল সেখানে আমি বলছিলাম যে কারেন্ট গুলি লিখতে হবে। এটা তুমি পজিটিভ নেগেটিভ এভাবে করে লিখতে হবে। তারপর তোমার দেখতে হবে যে সবগুলিকে যদি আমি যোগ করি 0 আসে কিনা। ঠিক আছে, এটা 2 একবার আমরা এটা ট্রাই করব। তারপরে আমরা সেকেন্ড ইয়াতে যাব। দেখো এখানে লুপ 3টা লুপের কথা বলা হয়েছে। 3টা লুপের ক্ষেত্রে আমার যোগ ফলগুলি কি 0 হয় কিনা, এই জিনিসগুলি আমার প্রতিটা চেক করতে হবে। এটা তোমাদের যে ওখানে ইনস্ট্রাক্টর আছে সে তোমাকে একবার করে দেখায় দিবে, তারপরে তুমি সহজে আরেকবার কয়েকবার করতে হবে। দিস ইজ দ্য এক্সপেরিমেন্ট নাম্বার 2। তারপর আমরা চলে যাব এক্সপেরিমেন্ট 3টা তোমাদের ল্যাবে করার সুযোগ নাই, কারণ হলো ওখানে মিটার স্কেল গুলি ঠিক মতো রাখা নাই, যে ওটা বাদ দিয়ে দে। আমরা 3 নম্বর এক্সপেরিমেন্টটা একটু আলোচনা করে আজকে ক্লাসটা শেষ করে দিই। আর তোমাদের এই রেকর্ডিংটা আমি তো ইউটিউবে আপলোড করে দিব, তোমরা পরবর্তীকালে দেখে নিতে পারবা। ঠিক আছে, এই এক্সপেরিমেন্টের নাম হলো কানেক্টিং ক্যাপাসিটরস ইন সিরিজ অ্যান্ড প্যারালাল। ঠিক আছে, এইটা তাহলে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে প্রশ্ন হলো ক্যাপাসিটর জিনিসটা কি। ঠিক আছে, আমরা একটু থিওরি আলোচনা করব, কাজে এটা স্টপ শেয়ার করি। ঠিক আছে, আমরা এখন ক্যাপাসিটর নিয়ে একটু সামান্য আলোচনা করে দিই। প্রথমে হলো ক্যাপাসিটর কি জিনিস। এটা ক্যাপাসিটর হলো এমন একটা জিনিস যে চার্জ স্টোর করতে পারে। যেমন ধরো, যদি এরকম আমি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর কথা ভাবি, যে এই 2টা প্লেট আছে একে সামনের মুখোমুখি করে, তবে এই ক্যাপাসিটরে এদিকে আমি ধরো অনেক পজিটিভ চার্জ আমি অ্যাকুমুলেট করলাম। যখনই আমি পজিটিভ চার্জ অ্যাকুমুলেট করব, তখনই দেখা যাবে যে এদিকে অনেক নেগেটিভ চার্জ একসাথে জড়ো হয়ে গেছে। এই 2টা জিনিসকেই, এইটাকে আমরা বলতে পারি ক্যাপাসিটর। এটা সাধারণত কি করে, এটা কিছুক্ষণ সে চার্জ স্টোর করে, তারপর সে চার্জটা ডিসচার্জ করে। এই ধরনের ক্যাপাসিটর, এগুলিকে বলা হয় প্যারালেল প্লেট ক্যাপাসিটর। ধরো একটা ক্যাপাসিটর আছে, যার এরিয়া হলো এ, তার ডিস্টেন্স হলো ডি। তার মানে এই যে প্লেটটা তো দেখতে এরকম, প্লেটটা দেখতে হলো এরকম।
এরকম যদি হয় তার একটা এরিয়া থাকবে, সেটাকে আমি ধরবো। ঠিক তার মুখোমুখি আরেকটা প্লেট থাকবে, সেটাও এরিয়া এ, কিন্তু তাদের মাঝখানের ডিস্টেন্স হলো ডি। এপসিলন হলো তোমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলে এটাকে। এটাকে আমরা আশা করি তোমাদের ক্লাসে পড়াবে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এখন এই ধরনের একটা প্লেটের ক্যাপাসিটরের মান হবে সি ইকুয়াল টু এপসিলন এ বাই বি। ঠিক আছে, এখন এখানে কি পরিমাণ চার্জ স্টোর হয়? এখানে স্টোর, ধরো লেট কিউ ইজ দ্য amount of charge in a capacitor, তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি? কিউ ইকুয়াল টু সি ভি। ভি হলো ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। ক্যাপাসিটর দুই পাশে ভোল্টেজ যেটা, সেটাকে আমরা বলবো ভি। এখন আমি যখন দুইটা ক্যাপাসিটরকে সিরিজে রাখি, তখন এটা কেমন দেখাবে? প্রথমে আমি একটা ছবি আঁকি। ধরো একটা ভোল্টেজ, আর এখানে একটা ক্যাপাসিটর আছে, এটাকে আমি বলবো C1। দুইটা খেয়াল করবো, এটা ভোল্টেজ যখন হয় তখন একটা বড় একটা ছোট হয়, আর যখন ক্যাপাসিটর তখন দুইটাই সমান। এখানে আরেকটা ক্যাপাসিটর, এখানে আরেকটা capacitor। এই হলো তিনটা ক্যাপাসিটর, C3। এটাকে আমি করতে পারি যে, ধরো এই তিনটাকে ক্যাপাসিটর যদি যে ফাংশন করবে, সেটাকে আমি একটা নামে প্রকাশ করতে পারি। সেটাকে আমি বলবো ধরো সি সি ইকুইভ্যালেন্ট, এখন আমি কারশফের সূত্র এটাতে প্রয়োগ করতে চাই। কারশফের সূত্র যদি প্রয়োগ করি, তাহলে আমি লিখবো ভি মাইনাস, ক্যামেরাটা আরেকটু রাইট সাইডে শিফট করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে এখন। আচ্ছা, এখন ধরো এইটাতে আমি ধরে নেই এখানে Q1 পরিমাণ চার্জ স্টোর হয়েছে, এইটাতে চার্জ হয়েছে Q2 পরিমাণ, এটাতে হয়েছে Q3 পরিমাণ, এতটুকু চার্জ স্টোর হয়েছে। তাহলে আমি লিখতে পারি ভি ইকুয়াল টু Q1 বাই C1 মাইনাস Q2 বাই C2 মাইনাস Q3 বাই C3 ইকুয়াল টু 0। কার সূত্র এটা? কারশফের ভোল্টেজ ল, তার মানে কি সেকেন্ড সূত্রটাকে কেভিএল বলে, কেভিএল ইউজ করলে। এখন তাহলে এগুলি কিভাবে আমি বুঝলাম যে এগুলি ভোল্টেজ? কারণ এই যে দেখো, আমরা একটু আগেই দেখছি যে কিউ ইকুয়াল টু সি বাই ভি, তার মানে ভি ইকুয়াল টু কি হবে? কিউ বাই সি। সেই সূত্রটা ব্যবহার করে আমি এটা ভোল্টেজটাকে এভাবে সাজিয়ে লিখলাম। এখন আমি লিখতে পারি সাধারণত এইরকম ক্ষেত্রে যেটা হয়, তাহলে এখানে দেখা যায় যে Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q3 হয়। কেন হয় এটা একটু আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। ধরো এইরকম একটা জায়গায়, এটা হলো দুইটা ক্যাপাসিটর পাশাপাশি আছে, এরকম আমরা ধরি। ধরো এখানে অনেকগুলি পজিটিভ চার্জ আমি অ্যাকুমুলেট করলাম, ধরো 4টা, বেশি না 4টা, তাহলে এখানে নেগেটিভ হয়ে যাবে 4টা। যদি এখানে নেগেটিভ 4টা হয়, এখানে আবার হয়ে যাবে পজিটিভ 4টা, এখানে হয়ে যাবে নেগেটিভ 4টা। তার মানে এগুলি যদি সিরিজে থাকে, জেনারেলি তারা সমান সমান চার্জই অ্যাকুমুলেট করতে পারে। তাহলে আমি এগুলিকে সবগুলিকে একসাথে কিউ ধরে নিলাম। দেয়ারফর ভি মাইনাস ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এখন এটা গেল এই সার্কিটের জন্য। এইটার জন্য আমি তাহলে কি পাবো? ভি ইকুয়াল টু কিউ বাই
সি ইকিউ পাবো, কারণ এটা আর এটা একই সার্কিট, একই কাজ করে। এখানে তিনটা ক্যাপাসিটর আছে, ওখানে একটা ক্যাপাসিটর এই তিনটা ক্যাপাসিটরের কাজ করে। তাহলে আমি এই জায়গাটা লিখে দিতে পারি ভি ইকুয়াল টু কিউ বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কিউ 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। কিউ কিউ কাটা যাবে, তাহলে হয়ে যাবে 1/C2 ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এটা তাহলে কি বলবো? দিস ইজ সিরিজ কানেকশন অফ ক্যাপাসিটর, সূত্র আর কি, ক্যাপাসিটরের সূত্র। এখন আমরা যাব প্যারালেলে। কি এটা দেখি, প্যারালেল একটা ছবি আঁকি আগে। ধরো এখানে একটা ভোল্টেজ আছে, এখানে একটা ক্যাপাসিটর থাকবে, আর একটা ক্যাপাসিটর থাকবে, এখানে একটা ক্যাপাসিটর। এটাকে আমি বলি C1, C2, C3, এটা ভি। এটার ইকুইভ্যালেন্ট সার্কিট হলো এরকম দেখতে। হলো সি ইকুইভ্যালেন্ট, আর এখানে আছে ভি। এখন দেখো, যেহেতু এখানে মাত্র একটা ক্যাপাসিটর একটা ভোল্টেজ আছে, তাহলে আমি যদি প্রতিটা ইয়াতে কারশফের ফার্স্ট সেকেন্ড লটা ইউজ করি, তাহলে আমি পাবো ভি ইকুয়াল টু Q1/C1। ধরো এখানে Q1 পরিমাণ চার্জ স্টোর হয়েছে, এখানে Q2, এখানে Q3। দিস ইজ ইকুয়াল টু Q2/C2 ইকুয়াল টু Q3/C3। এটা আমি পেয়ে গেলাম। এখন সবগুলি চার্জকে আমি একসাথে যদি করি, তাহলে আমি লিখতে পারি Q1 প্লাস Q2 প্লাস Q3। This should be equal to VC1 plus C2 plus C3। এটা কোন সূত্র দিয়ে আমরা পেয়েছিলাম? সেই যে V equal to Q/C, এই সূত্রটা আমি এখানে ব্যবহার করছি। এখন এই ইকুয়েশনে আমি পাবো Q equivalent should be equal to প্রতিটার যোগফল। এখানে কিন্তু যেহেতু এটা সার্কিটগুলি সিরিজে নাই, কাজে প্রত্যেকটা চার্জ আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমি টোটাল চার্জ কিভাবে লিখতে পারি? কিউ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3, এবং এই সূত্র থেকে আমরা পাই কিউ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ভি C1 প্লাস C2 প্লাস C3। এই কোশ্চেনে মান বসা দিলাম, তাহলে এটা হয়ে গেল therefore Q equivalent by V equal to C1 plus C2 plus C3। এটাকে আমি বলতে পারি C equivalent, C1 plus C2 plus C3। তার মানে আমরা যখন এটাকে প্যারালালে রাখবো, তখন এগুলি যোগ হয়ে যাবে, তখন এটা আর 1/C এভাবে লেখা হবে না। তাহলে আমরা দুইটা সূত্র শিখে ফেললাম। আমরা তাহলে একটু দেখি ডাটাগুলি আমাদের সাথে কিভাবে নিতে হবে, ম্যানুয়ালটা একটু দেখি। কোথায়? দেখো এখানে এই থিওরিটা লেখা আছে, থিওরিটা তুমি এখান থেকেও লিখতে পারো, যে কোনো জায়গা থেকে পড়ে নিতে পারো। এইখানে এইগুলিকে তোমার সার্কিট ডায়াগ্রাম এভাবে দেওয়া আছে, যে দুইটাকে আমরা আসলে এইখানে দুইটা ক্যাপাসিটরকে সিরিজে রাখছি। ঠিক আছে, সিরিজে রাখছি। এখানে আমার ভোল্টেজটা মাপতে হবে, কারেন্টটা মাপতে হবে, তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো। এইটা অবশ্য দেখানো, তোমার যে ওখানে যে ইয়া আছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা আছেন তারাও দেখা দিবে, তোমরা একটা দেখা দিবে, তোমরা সাথে সাথে আরেকটা করতে পারো। তোমরা যদি পারো চেষ্টা করবা যে নেক্সট দিন ল্যাবে দুইটা এক্সপেরিমেন্ট একদিনে করে ফেলতে পারলে করে ফেলবা। ঠিক আছে, করে ফেললে তোমরা
লিখে দিবে। আমার মনে হয় ক্লাসের থিওরিগুলি আমার দেখা হয়ে গেছে। এই মিড টার্মে এই ক্যাপাসিটরের এই এক্সপেরিমেন্ট পর্যন্ত আমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ইয়া হই, এই এই শেষে যেই দুইটা আমরা ইয়া করলাম, এই ম্যানুয়ালটা আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমে এবং এর সাথে কোর্স আউটলাইনের গুগল ক্লাসরুমে আপলোড করে দিব আগামী পরশু। তাহলে আজকে আমরা এখানে থামি, ঠিক আছে? স্যার সবাই আজকে যেগুলা করে দিলেন লিখে লিখে ওগুলো একটু আপলোড দেওয়া যাবে? এটা তোমাকে আমি একটা ইউটিউব ভিডিও দিব, লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, ওখান থেকে এই জিনিসটা আবার দেখে নিতে পারবে, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। ইউটিউবে আমি ওকে আপলোড স্যার। করব, আপলোড করে এটা দিয়ে দিব। আমার এখন দুইটা আলাদা ফাইল হয়ে গেছে, দুইটা ফাইলকে অ্যাড করব, একটু এডিট করতে হবে, এডিট করে তারপর দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা পেয়ে যাবে এটা, ওকে, আর সমস্যা নেই। স্যার অ্যাড এন্ড ড্রপের পরে যারা এসেছে তাদের ফার্স্ট এক্সপেরিমেন্টটা? ও আচ্ছা, ওটা এখন তো আসলে এরপরে আবার একটা ক্লাস আছে, তারা এখন আবার কি আমি বের হয়ে গেলাম নাকি? আচ্ছা ঠিক আছে। শোনো তাহলে, যারা এয়ারড্রপ আসছো তারা আরেকটা একটা সেশন করো ছোট করে, ঠিক আছে? যারা এয়ারড্রপ আসছে আমি তাদেরকে একটা সময় দিই, কখন স্যার তোমরা ওটা পারবে। অফলাইনেই দিলে ভালো হয়, অফলাইনে ল্যাব করতে সুবিধা। অফলাইনে গিয়া তো তোমার তো ল্যাপটপ বা তুমি অফলাইনে তোমার তো কিন্তু তোমার থিওরিটা যদি তুমি বুঝতে চাও তাহলে আমি অনলাইনে থিওরিটা বুঝিয়ে দিতে পারবো আর কি। কারণ ওই দিন আমি একটা ক্লাস নিয়েছিলাম, যেদিন আমি প্রথম দিন গেছিলাম সেদিন অনেকক্ষণ ধরে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে কি কি ডিসকাস করছি সেটা নিয়ে আলোক করতে পারি। তাহলে আমি এয়ারড্রপ যারা আছো তাদেরকে আমি আগামী পরশু সময় দিই। পরশু মনে করো, পরশু কি তোমাদের অনলাইন ক্লাস আছে কোনো? ইয়েস স্যার, পরশু তো লাস্ট ক্লাস। পরশু লাস্ট ক্লাস তো, পরশু তাহলে তোমাদেরকে আমি যদি 3:30টার দিকে একটু সময় দিই তাহলে তোমরা পারবে? 3:30টায় দেখো তো তোমাদের কোনো ক্লাসে স্যার ইয়া হচ্ছে কিনা। রাতে হয় না? হ্যাঁ রাতে, হ্যাঁ রাতে রাতে সম্ভব, রাতে সম্ভব, রাতে আমার বাসা থেকে আমার করতে হবে। রাতে তাহলে তোমরা 7টার দিকে, 7টা, সোয়া 7টা, 7টার সময় তো নামাজ হয়, সোয়া 7টা থেকে পারবে একটু আধা ঘন্টা সময় দিতে? ইয়েস স্যার পারবো বুধবার, আমি। বুধবার রাত সোয়া 7টা, ঠিক আছে? কথা রইলো এটা, যারা ওকে অ্যাড্রপ স্যার। আছো তারা আমি আগের দিন কি কি আলোচনা করছি সেগুলো আমি বলে দিব, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থেকো, খোদা হাফেজ।